বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় শিক্ষার্থীদের প্রথমেই রাবিয়াস অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। শুভ হোক তোমাদের সারাটি বেলা, শুভ সকাল। আমি রাবেয়া খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রামপাল মহাবিদ্যালয়। আমার ইমেল আইডি rabia.shiuli@gmail.com এবং আমার ইউটিউব চ্যানেল সেটা হলো রাবিয়াস অনলাইন ক্লাস, এবং আমাদের যে রামপাল কলেজের পেজ আছে সেই পেজের নাম রামপাল কলেজ, মুন্সিগঞ্জ লিখে সার্চ দিলে তোমরা পেয়ে যাবে। তো তোমাদের আমার ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা মন্তব্য থাকে, তাহলে তোমরা আমাকেই, আমি যে কমিউনিকেশন উপায়গুলো বললাম এই কমিউনিকেশন ওইগুলোর মাধ্যমেই তোমরা আমাদের সাথে বা আমার সাথে বিশেষ করে কমিউনিকেট করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। আজ ডিগ্রি দ্বিতীয় বর্ষের সাথে আমার অনলাইনে দ্বিতীয় ক্লাস। তো আমি তোমাদের আজকে যে বিষয় পড়াবো, দেখো আমার যে বিষয় সেটা হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের তৃতীয় পত্র। তৃতীয় পত্রের শিরোনাম হলো হিস্ট্রি অব দ্য মুসলিমস ইন ইন্ডিয়া 712 to 1526 AD, অর্থাৎ ভারতের মুসলিম শাসনের যে ইতিহাস বা ভারতে মুসলমানদের ইতিহাস সেটা হলো 712 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো আমি প্রথম ক্লাস এই যে থার্ড পেপারের যে প্রথম ক্লাস সেটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি, তোমরা যারা মিস করেছো সেখান থেকে দেখে নেবে। আমি আর সেই ক্লাসটা রিপিট করব না, আমি আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় আরবদের সিন্ধু বিজয়ের ফলাফল কী ছিল। আসলে এখানে আমি সিন্ধু বিজয়, আমি যখন ক্লাসটা রেডি করেছিলাম তখন আমার একটা জিনিস স্কিপ হয়ে গিয়েছিল, সেটা হবে তোমার এখানে আজকের টপিক আরবদের সিন্ধু ও মুলতান বিজয়ের ফলাফল। অর্থাৎ আমরা আজকে আলোচনা করব আরবদের সিন্ধু ও মুলতান বিজয়ের ফলাফল নিয়ে। তোমার আরবদের সিন্ধু বিজয়ের ফলাফল আলোচনা করার আগে আমি আরেকবার রিপিট করছি যে তোমার আরব এবং ভারত উপমহাদেশ এটার আসলে কমিউনিকেশন উপায়টা কী ছিল। তো দেখো এখানে তোমার এই খিলাফত লেখা আছে, এটা হলো তোমার আরব সাম্রাজ্য। আর এই সিন্ধ লেখা আছে যেখানে, এই সিন্ধ এটা হলো তোমার সিন্ধু যে প্রদেশ ছিল সেই সিন্ধু প্রদেশ। আর মূলত এই যে তিব্বত এখানে লেখাই আছে, এই তিব্বত সীমান্ত বাদে তোমার আর এই দিকে যে অংশটা সিন্ধু থেকে শুরু করে তোমার এই কাশ্মীর, এই দেখো 11, 12, 13 এগুলো লেখা আছে। তো এগুলো তোমার বাদে, এগুলো সীমান্ত এলাকা, এই সীমান্ত এলাকাগুলো বাদে তোমার এই যে পুরোটা ম্যাপ দেখছো, এই টোটাল যে ম্যাপ, এই ম্যাপটা আসলে ভারত উপমহাদেশের ম্যাপ। তো আর এখানে দুইটা সাম্রাজ্য, এখানে খিলাফত অর্থাৎ মুসলিম সাম্রাজ্য, আর হলো তোমার ভারত উপমহাদেশ যেটা, সেটা সীমান্তবর্তী এলাকা হলো তোমার এই তিব্বত, তারপর হলো কাশ্মীর, এগুলো হলো ভারতের তোমার সীমান্তবর্তী এলাকা। মূলত তোমার এই মুসলমানরা হলো তোমার এই পথটাই তোমার অবলম্বন করে, আচ্ছা অর্থাৎ তোমার সমুদ্র পথে তোমার কোথায় অভিযান প্রেরণ করেছিল, সিন্ধুতে অভিযান প্রেরণ করেছিল। তোমাদের আরেকটা জিনিস আমি এখানে এখনই বলে রাখি যে ভারতের যে উত্তর পশ্চিম যে এরিয়াটা, এই সীমান্তবর্তী এরিয়া, এই এরিয়া দিয়ে তোমার সবসময় মধ্য এশিয়া থেকে যে দুর্ধর্ষ মঙ্গল জাতি ছিল, এরা এই উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে সবসময় ভারতে প্রবেশ করতো এবং ভারতে বারবার আক্রমণ করতো। এই বিষয়গুলো আমরা হয়তো আমাদের পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসগুলোতে আমরা ডিটেলস আলোচনা করব। তবে একটা কনসেপ্ট কি, যখনই তুমি যে কোনো একটা কনসেপ্টকে বারবার রিপিট করবে সেটা তোমার মাথায় থেকে যাবে। তো এই জন্যে আমি সেটা একটু মেনশন করে দিলাম যাতে পরবর্তী ক্লাসগুলোতে এটা তোমার কাজে আসে। ঠিক আছে, তো আজকে আমরা ম্যাপ সম্পর্কে ডিটেলস পড়বো না, কারণ আমাদের যে প্রথম ক্লাস সেই প্রথম ক্লাসে আমরা এটা ভালো করে আলোচনা করেছিলাম।
তারপর আমরা আমাদের আজকের বিষয় নিয়ে আলোচনা করি। আরবদের আরব অর্থাৎ মুসলমান কর্তৃক তোমার যে সিন্ধু ও মুলতান বিজয়, সেই সিন্ধু ও মুলতান বিজয়ের ফলাফল নিয়ে তোমার বিভিন্ন যে ঐতিহাসিকগণ আছেন তাদের মধ্যে মত পার্থক্য থাকলেও তোমার মূলত এই সিন্ধু বিজয়ের ফলশ্রুতিতেই কিন্তু তোমার এই ভারত উপমহাদেশে যে মুসলমানদের একটা মানে আগমন, সেই আগমনটা তোমার কি হয়েছিল, আগমনের যে ভিত, সেই ভিতটা অনেক মজবুত হয়েছিল। এবং এরপর থেকেই তোমার মনে করো যে মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু ও মুলতান বিজয় করেছিলেন, সেই বিজয়ের পরেই তোমার এখানে যে তোমার গজনির যে শাসক ছিলেন সুলতান মাহমুদ, সেই সুলতান মাহমুদ তোমার বলা হয়ে থাকে যে 17বার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। তারপরে তোমার মোহাম্মদ গুরি, যে মুইজুদ্দিন মোহাম্মদ বিন শামস, সেই মুইজুদ্দিন মোহাম্মদ বিন শামস তোমার এখানে ভারত অভিযান প্রেরণ করেছিলেন এবং স্থায়ীভাবে তোমার কি করেছিলেন, এখানে ভারতে মুসলমান শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তবে যদি মোহাম্মদ বিন কাসিম তোমার সিন্ধু বিজয় না করতো, তাহলে হয়তো সেই যে সুলতান মাহমুদের ভারত অভিযান এবং বিজয় লাভ করার পরে তোমার ধন সম্পদ এখান থেকে ভারত থেকে তার সাম্রাজ্যে নিয়ে যাওয়া, তারপর তোমার তরাইনের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে তোমার প্রথম যুদ্ধে মুইজুদ্দিন মোহাম্মদ বিন শামস পরাজিত হয়েছিল, কিন্তু তরাইনের যে দ্বিতীয় যুদ্ধ, সেই দ্বিতীয় যুদ্ধে কিন্তু তোমার যে চৌহান রাজবংশের রাজা পৃথ্বীরাজ চৌহান, তো এই তাকে পরাজিত করেছিল। পরাজিত করে তোমার ভারতে একটি স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন, কার মাধ্যমে, কুতুবুদ্দিন আইবেকের মাধ্যমে। ঠিক আছে, তো আমরা এই সম্পর্কে আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো অনেক ঐতিহাসিক তোমার এই সিন্ধু বিজয়ের ফলাফলটা নিয়ে তোমার কি মতো পার্থক্য করেন, কিন্তু আসলে সিন্ধু বিজয়ের কতটুকু লাভবান হয়েছিল বা আরবরা কতটুকু লাভবান হয়েছিল বা এই সিন্ধু বিজয়ের গুরুত্বটা কি ছিল, সেটা নিয়ে তোমার মতভেদ রয়েছে। এখানে কিন্তু এখানে কোনো কনফিউশন নেই যে আরবরা তোমার এই সিন্ধু ও মুলতান বিজয় করেছিল এবং সেখান থেকে অনেক ধন সম্পদও তারা লাভ করেছিল। ঠিক আছে, তো দেখো আমাদের কোন কোন ঐতিহাসিকগণ কি কি মতভেদ দিয়েছেন বা কি মতামত ব্যক্ত করেছেন সিন্ধু বিজয়ের ফলাফল সম্পর্কে। এগুলো যদি তোমরা দিয়ে দাও, তাহলে তোমাদের প্রশ্নের মানটা একটু কি হবে, একটু ডেভেলপ হবে। তো আশা করি তোমরা এই জিনিসগুলো তোমাদের প্রশ্নের মধ্যে দিয়ে দেবে। দেখো, প্রথমে আমরা যে ঐতিহাসিকগুলোর নাম বলবো, তারা মূলত এই সিন্ধু বিজয়টাকে তোমার একটি ঐতিহাসিক ঘটনা বলে মন্তব্য করেছেন। যেমন তাদের মধ্যে হলো ঐতিহাসিক টড, তার একটি গ্রন্থ আছে অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান। তো এই যে টড গ্রে, এই টড গ্রের যে তোমার গ্রন্থ, এই গ্রন্থে তিনি এই আরবদের সিন্ধু বিজয়কে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা বলে মন্তব্য করেছেন। অন্যদিকে তোমার আমাদের যে রমেশচন্দ্র মজুমদার নামক একজন ঐতিহাসিক আছেন। সেই ঐতিহাসিক এটাকে কি বলেছেন, এই তোমার যে আরব কর্তৃক সিন্ধু বিজয়, সেই সিন্ধু বিজয়টাকে তিনি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন। তবে আর.সি. মজুমদার বলেছিলেন যে কোটেশন হিসেবে তোমরা সেটা ব্যবহার করতে পারো, সেটা হলো দ্য মোহাম্মদান কনকোয়েস্ট অফ ইন্ডিয়া ইজ one of those epoch-making events which have left a permanent impress on subsequent age. তোমার এই লাইনটা আমি আরেকবার বলছি, তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা এটাকে কোটেশন হিসেবে ব্যবহার করতে পারো। সেটা হলো, দেখো আবার বলছি, রিপিট করছি, দ্য মোহাম্মদান কনকোয়েস্ট অফ ইন্ডিয়া ইজ one of those epoch-making events which have left a permanent impress on subsequent age. তোমার আর.সি. মজুমদারের এই যে মন্তব্য, এই মন্তব্যটি পাওয়া গেছে কোথায়, তোমার মোহাম্মদ মোহর আলী নামক যে ঐতিহাসিক ছিলেন তার গ্রন্থ, সেটা হলো এ ব্রিফ সার্ভে অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া
তো এটার কোটেশনটা তুমি ইনভার্টেড কমার মধ্যে দিবে, দিয়ে তোমরা এটা কোটেশনের যে রেফারেন্স হিসেবে তোমরা দিবে মোহাম্মদ মহার আলী, comma a brief survey of Muslim rule in India page 2। ঠিক আছে, তারপর কিন্তু তোমার দেখো এখানে দুইজন ঐতিহাসিকের পক্ষে দিবা, তারপর বিপক্ষে কারা বলেছেন আমরা সেটা দেখি। দেখো তোমার একজন ঐতিহাসিক আছেন স্ট্যানলি লেনপুল। তো তিনি ব্রিটিশ বংশোদ্ভূত একজন মুসলিম দার্শনিক ছিলেন। তো তিনি স্ট্যানলি লেনপুল বলেছিলেন, দ্য আরবস কনকোয়েস্ট অফ সিন্ধ, বাট দ্য কনকোয়েস্ট ওয়াজ অনলি অ্যাজ episodal in the history of India and of Islam। তোমার স্ট্যানলি লেনপুল এই কথাটি বলেছেন তার যে মিডিয়েবল ইন্ডিয়া নামক একটি বই আছে, সেই বইয়ে তিনি এই উক্তিটি দিয়েছেন। এটা তোমার পেজ নাম্বার অনেক তিনি এই কথাটা বলেছেন। তো স্ট্যানলি লেনপুলের যে উক্তিটা, সেই উক্তিটা তোমরা দেওয়ার চেষ্টা করবে। দেখো আমি আরেকবার রিপিট করছি, দ্য আরবস কনকোয়েস্ট অফ সিন্ধ, but the conquest was only an episode in the history of India and of Islam। স্ট্যানলি লেনপুল, মিডিয়েবল ইন্ডিয়া, পেজ 1। তো এর অর্থটা কি দাঁড়ায়? তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে আরবগণ সিন্ধু জয় করেছিল, কিন্তু ভারতবর্ষ ও ইসলামের ইতিহাসে এই বিজয় ছিল একটি উপাখ্যান মাত্র। তো আসলে ওখানে আমি যে কোটেশনে বলেছিলাম অ্যাজ এপিসোডার, আসলে এটা এপিসোডার হবে না, এটা এপিসোডই হবে, অ্যাজ এপিসোড। হ্যাঁ, ইন দ্য হিস্ট্রি, এখানে আসলে আমি যেখান থেকে নিয়েছিলাম সেখানে হয়তো তোমার যে প্রিন্টিং মিস্টেক ছিল এটা, ঠিক আছে। তাহলে আমি কোটেশনটা দেখো আরেকবার বাংলা অনুবাদ করে দিচ্ছি। সেটা হলো, আরবগণ সিন্ধু জয় করেছিল, কিন্তু ভারতবর্ষ ও ইসলামের ইতিহাসে এই বিজয় ছিল একটি উপাখ্যান মাত্র, একটি নিষ্ফল বিজয়। তো ইংলিশ কোটেশনটা আমি আরেকবার বলছি ফাইনালি দেখো, দ্য আরবস কনকোয়েস্ট অফ সিন্ধ, but the conquest was only an episode in the history of India and of Islam। স্ট্যানলি লেনপুল, মিডিয়েবল ইন্ডিয়া, পেজ 1। ঠিক আছে, তো দেখো আমরা তো ঐতিহাসিকদের মন্তব্যগুলো শুনলাম। এখন আসলে এই যে তোমার ফলাফলটা আসলে কী ছিল? রাজনৈতিক দৃষ্টিকোণ বিবেচনায় মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় সম্পর্কে যে লেনপুলের যে মন্তব্য, সেই মন্তব্যের কিছুটা যথার্থতা তোমার থাকতেও পারে, কিন্তু সামাজিক ও সাংস্কৃতিক ফলাফলের ক্ষেত্রে তার যে মন্তব্য সেটা আসলে প্রযোজ্য নয়। তো আমরা যদি আলোচনা করি তাহলে সেই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো এর রাজনৈতিক ফলাফলটা আসলে কী ছিল, আমরা সেই বিষয়ে এখন আলোচনা করব। এখন আমরা আলোচনা করব যে আরবদের সিন্ধু ও মুলতান বিজয়ের আসলে রাজনৈতিক ফলাফলটা কী ছিল। দেখো, সিন্ধু ও মুলতান বিজয়ের রাজনৈতিক ফলাফল সম্পর্কে স্ট্যানলি লেনপুল যে কথাটা বলেছেন, সেটা তোমার কি সেটা আসলে তিনি তাৎপর্যহীন ঘটনা বলেছেন। আসলে এটাকে আমরা তাৎপর্যহীন ঘটনা আসলে বলতে পারি না। কারণ কি, দেখো মোহাম্মদ বিন কাসিম যদি সিন্ধু বিজয় না করত, তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে তোমার ভারতের যে বৃহত্তর রাজনৈতিক পরিমণ্ডল ছিল, সেই পরিমণ্ডলে তোমার সুলতান মাহমুদ, তারপরে তোমার মুইজুদ্দিন মোহাম্মদ বিন শামস, অর্থাৎ কি মোহাম্মদ গুরি, যে অভিযান প্রেরণ করার পরে তোমার স্থায়ীভাবে একটি মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন, সেটা আসলে এত সহজ হতো না। তো সেটা অবশ্যই তোমার মোহাম্মদ বিন কাসিম কর্তৃক যে সিন্ধু ও মুলতান বিজয় হয়েছিল, সেই বিজয়টা অনেক বড় ভূমিকা রেখেছিল। আসলে দেখো তোমার এই সময়ে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু ও মুলতান বিজয়ের পর আসলে তোমার তাদের যে আরব আধিপত্য, সেটাই সিন্ধু ও মুলতানের মধ্যেই মূলত সীমাবদ্ধ ছিল।
উত্তর ভারতের তোমার বিশাল এলাকা ছিল এবং দক্ষিণ ভারতেরও তোমার বিশাল এলাকা ছিল ভারত মহাদেশে। সেই এলাকাগুলো মূলত মুসলমানদের যে আওতাভুক্ত, সেই আওতাভুক্তের বাহিরে ছিল। এর পেছনে আসলে অনেক কারণও ছিল। এটা আসলে সম্ভব হতো, কিন্তু তাৎক্ষণিকভাবে কিছুদিন পরেই তোমার মোহাম্মদ বিন কাসেমের এটি তোমার আকস্মিক যে অকাল মৃত্যু হয়েছে, সেই মৃত্যুটা আসলে এই যে আরবদের যে মুসলমান সাম্রাজ্যভুক্ত করার যে একটা ভারতকে মুসলমান সাম্রাজ্যভুক্ত করার যে একটা স্বপ্ন ছিল বা একটা লক্ষ্য ছিল, সেটা আসলে বাস্তবায়ন সম্ভব হয়নি তাৎক্ষণিকভাবে। তো তাছাড়া তোমার ওই সময় যখন আবার উমাইয়া খলিফা ছিলেন, তোমার খলিফা আল ওয়ালিদ, এই খলিফা আল ওয়ালিদের তোমার কি হয়েছিল, তোমার অন্তর্ধান হয়েছিল। তো তিনিও কিন্তু মারা গিয়েছিলেন। তারপর যে খলিফা হিসেবে এসেছিলেন যে খলিফা সুলাইমান, তো তিনি আবার তোমার হাজ্জাজ বিন ইউসুফের কি ছিলেন, একটা বিরোধী দল ছিলেন, মানে বিরোধী ছিলেন। মানে এই হাজ্জাজ বিন ইউসুফ তোমার ওখানে তোমার অনেক মানে কঠোর প্রকৃতির লোক ছিলেন। তো তো তার যে প্রদেশ ছিল মানে পূর্বাঞ্চল, সেই পূর্বাঞ্চলে তিনি তার নিষ্ঠুরতা চালিয়েছিলেন, যে কারণে খলিফা সুলাইমান মানে হাজ্জাজ বিন ইউসুফকে সমুচীন শিক্ষা দেওয়ার জন্য তার যে মেয়ের জামাতা ছিলেন মোহাম্মদ বিন কাসিম, সেই মোহাম্মদ বিন কাসিমকে কোথায় ডেকে নিয়ে যায়, তোমার আরবে ডেকে নিয়ে যায়। এবং সেখানে আসলে বিভিন্ন ঐতিহাসিকগণ বলেন যে তাকে সেখানে শাস্তি দেওয়া হয়েছিল এবং মিথ্যা অভিযোগে তাকে অভিযুক্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো এইসব কারণেই আসলে তোমার কি হয়েছিল, খলিফাদের ওই সময় তোমার খলিফা সুলাইমান যখন ক্ষমতায় এসেছিলেন, তখন আসলে তাদের যে বৈদেশিক নীতি ছিল, সেই বৈদেশিক নীতিরও একটা পরিবর্তন তখন চলে আসছিল। এই মোহাম্মদ বিন কাসেমের আকস্মিক অকাল মৃত্যু, তারপর তোমার খলিফাদের যে বৈদেশিক নীতি, সেই নীতির পরিবর্তন, তাছাড়া ওই সময় তোমার মুসলমানদের মধ্যে যে একটু ঐক্য ছিল, মানে সংহতি ছিল, তখন সেটা কিন্তু নষ্ট হয়েছিল। এবং উত্তর ভারতের যে শক্তিশালী রাজপুত এবং গুর্জর প্রতিহার বংশ ছিল, তারা কিন্তু প্রতিরোধ ব্যবস্থা তোমার গড়ে তুলেছিল। ইত্যাদি কারণে মূলত তোমার ভারতবর্ষে তখন 712 খ্রিস্টাব্দে তোমার সিন্ধু ও মুলতান বিজয়ের পর পর তোমার মুসলিম অভিযানে আর তেমন অগ্রগতি লাভ করেনি। তবে আমরা কিন্তু এটাকে একেবারেই তোমার যে নিষ্ফল বিজয় বলবো, সেটা কিন্তু আসলে আমরা নিষ্ফল বিজয় বলতে পারি না। কারণ মোহাম্মদ বিন কাসিম কর্তৃক যদি তোমার এই সিন্ধু এবং মুলতান বিজিত না হতো, তাহলে সুলতান মাহমুদ 17বার ভারত আক্রমণ করে সে জয়লাভ করতে পারত না এবং লুট করে ধন সম্পদ নিয়ে নিজের যে সাম্রাজ্য, গজনির সাম্রাজ্য, সেই সাম্রাজ্যকে তোমার কি উন্নত করতে পারতো না। তো দেখো, এখানে অবশ্যই রাজনৈতিক গুরুত্বটা অনেক মানে গুরুত্ববহ, আমরা এটাকে অস্বীকার করতে পারবো না। তো আমি যদি বলি যে তোমার আমরা জানি যে মইজুদ্দিন মোহাম্মদ বিন শাম ভারতবর্ষে একটি স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিল। আসলে এর বীজ, এই যে তোমার যে তার যে মুসলিম শাসন প্রতিষ্ঠা করার যে একটা অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণার বীজটা কিন্তু এই মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়ের মধ্যেই তোমার নিহিত ছিল। তাই আমরা এটাকে অস্বীকার করতে পারবো না। তাই আমরা অবশ্যই এটার একটা রাজনৈতিক গুরুত্ব কিন্তু তোমার ছিল, সেটা আমরা মেনে নিব। ঠিক আছে, তারপর আমি যে ফলাফলটা আলোচনা করব, সেটা হলো তোমার ধর্মীয় ফলাফলটা কি ছিল। দেখো, ধর্মীয় ফলাফলটা কিন্তু আসলেই এখানে গুরুত্বপূর্ণ ছিল। তোমার ভারতীয় একজন ইতিহাসবিদ আছেন, তোমার ছিলেন, সে হলেন তোমার এএন শ্রীবাস্তব। তার একটা গ্রন্থ আছে, সেটা হলো দ্য সালতানাত অফ দিল্লি। তিনি তার দ্য সালতানাত অফ দিল্লি গ্রন্থে বলেছেন যে সিন্ধু বিজয়ের সূত্র ধরেই ভারতবর্ষে ইসলামের বীজ রোপিত হয়েছিল। তো এটা কিন্তু তোমার অনেক বড় একটা কথা তিনি বলেছেন। কারণ এটা সত্য কথাই বলেছেন, কারণ এই সিন্ধু বিজয়ের সূত্র ধরেই তোমার ভারতে তোমার
ইসলামের যে বীজ, সেই বীজটা তোমার রোপিত হয়েছিল এবং পরবর্তী সময়ে তোমার মুইজউদ্দিন মোহাম্মদ বিন শামস যে ভারতে মুসলিম শাসন, স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়েছিল, তো সেই তোমার সেটার বীজ মূলত তোমার এই সিন্ধু বিজয়ের সূত্র ধরেই কি হয়েছিল, সূচনা হয়েছিল। তবে দেখো বহুকাল আগে থেকে কিন্তু তোমার ভারতবর্ষে আরব বণিক ও ধর্মপ্রচারকদের আগমন হয়েছিল, কিন্তু তোমার সিন্ধু ও মুলতান বিজয়ের পর ভারতবর্ষে তোমার অনেক সুফি দরবেশদের আগমন ঘটেছিল। তাদের যে প্রচারিত ইসলামের শাশ্বত বাণী, সাম্য, মৈত্রী, সহিষ্ণুতা, উদারতা, বর্ণপ্রথার কঠিন যে নিগড়ে নির্যাতিত হিন্দু সম্প্রদায় ছিল, তাদেরকে খুব আকৃষ্ট করেছিল। ফলে তারা বিপুল সংখ্যায় ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল। দেখো, ইসলাম ধর্মে যদি আমরা সেই পূর্বের ইতিহাসে ফিরে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে অধিকাংশ মুসলমান ছিল, যারা নতুন মুসলমান হয়েছিল, তারা আসলে তোমার যে ভারতীয় সমাজে যে তোমার বর্ণ প্রথা ছিল, তার যে সর্বনিম্ন স্তরে যে নিম্ন স্তরের যে তোমার জনগণ ছিল, নিম্ন নিম্ন জীবনযাত্রার মান যাদের ছিল, মূলত তারাই পরবর্তী সময়ে কি তোমার ইসলামে কনভার্ট হয়েছিল। তো আসলে ওই এই যে তোমার একটা ধর্মীয় মানে তোমার যে ধর্ম প্রচারের যে তোমার একটা সূচনা, সেই যে সূচনাটা তোমার আগেই হয়েছিল, তবে এটা সিন্ধু ও মুলতান বিজয়ের পরে তোমার এটা আরও শক্তিশালী হয়েছিল এবং মজবুত হয়েছিল। তো তোমার দেখো, এখানেও একজন ব্রিটিশ শিক্ষাবিদ ও ঐতিহাসিক টমাস আর্নল্ড ছিলেন। তিনি বলেছেন যে ধর্মপ্রচারক ও বণিকদের নীরব প্রচ্ছন্ন প্রচেষ্টায় ভারতবর্ষে ইসলামের প্রসার ঘটেছিল। আসলে এই যে সুলতান এবং সিন্ধু ও মুলতান, এই সিন্ধু ও মুলতান বিজয়ের পরে তোমার আসলে এই বণিকদের আনাগোনা এবং ধর্মপ্রচারকদের যে ভারতবর্ষে আগমন, সেটা অনেক বেড়ে গিয়েছিল। তাই এর ধর্মীয় ফলাফলটাকে আমরা অস্বীকার করতে পারবো না। এটার খুবই গুরুত্ববহ একটি প্রভাব তোমার এই ভারত উপমহাদেশে পড়েছিল, এবং সেটার তোমার শুধু যে ভারত উপমহাদেশে পড়েছে সেটা না, এটার তোমার যে আরবদের যে ধর্ম প্রচারণার যে একটা মানে মিশন ছিল, সেটাও তোমার কি হয়েছিল, তোমার কায়েম হয়েছিল। তারপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হলো যে অর্থনৈতিক ফলাফল। অর্থনৈতিক ফলাফলটা আসলে কী ছিল? দেখো, আসলে বলা হয়ে থাকে যে ভারতবর্ষ তখন তোমার ঐশ্বর্য এবং ধন সম্পদে পরিপূর্ণ একটি মানে ছিল, মানে উপমহাদেশ ছিল। তো কিন্তু দেখো, আমাদের যে সিন্ধু ও মুলতান, তোমার সিন্ধু ও মুলতান প্রদেশটা তোমার তুলনামূলকভাবে তোমার অনুর্বর ছিল। হ্যাঁ, তোমার অন্য অন্য অঞ্চলের চেয়েও তোমার একটু অনুর্বর ছিল। কিন্তু তোমার দেখো, আসলে যে এখান থেকে তোমার সরাসরি যদি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন আসলে করা সম্ভব ছিল না, সত্য কথা। তবে দেখো, এই বিজয়ের ফলেই কিন্তু ভারতবর্ষের যে অন্য অন্য অঞ্চল ছিল, সেই অঞ্চলের সাথে তোমার আরবদের একটি বাণিজ্যিক লেনদেন এবং যোগাযোগ ব্যবস্থা, সেটার কিন্তু ব্যাপকভাবে উন্নত হয়েছিল। বিশেষ করে তুমি যদি দেখো, দক্ষিণ ভারত এবং দক্ষিণ পূর্ব যে এশীয় উপকূল ছিল, সেই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশীয় উপকূলে তোমার আরবদের যে সামুদ্রিক বাণিজ্য ছিল, সেই সামুদ্রিক বাণিজ্যটা কিন্তু তোমার এই মুলতান এবং সিন্ধু বিজয়ের ফলেই কি হয়েছিল, সুদূর প্রসারী হয়েছিল, যা তাদের অর্থনীতিকে অনেক সমৃদ্ধ দান করেছিল, সেটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নেই।
দেখো, তারপরে আমরা আলোচনা করব যে এই সিন্ধু ও মুলতান বিজয়ের যে সামাজিক ফলাফল বা সামাজিক প্রভাব সেটা কতটুকু ছিল। দেখো, আরবদের সিন্ধু বিজয়ের ফলে মুসলমানগণ তোমার হিন্দুদের প্রত্যক্ষ সংস্পর্শে এসেছিল এবং দূর সম্প্রদায়ের মধ্যেই কিন্তু একটি সম্প্রীতির যে সম্পর্ক সেটা কিন্তু গড়ে উঠেছিল। তাছাড়া তোমার যে আরব মুসলমানরা তোমার অনেকেই কিন্তু এই যে বিজিত অঞ্চল সেই বিজিত অঞ্চলে তোমার বসতি স্থাপন করেছিল এবং স্থানীয় যে ভারতীয় নারী ছিল সেই নারীদেরকে বিবাহ করেছিলেন। আরব বসতি এবং যে আন্তঃবিবাহ, এই আন্তঃবিবাহের ফলেই তোমার আরবদের মধ্যে একটি যে সিন্ধুর যে লোকাচার এবং সামাজিক যে রীতিনীতি সেটা তোমার কি করেছিল, প্রবেশ করেছিল। অন্যদিকে তোমার আবার সিন্ধুবাসীর জীবনেও কিন্তু তোমার অনেক যে আরবীয় বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যের প্রভাবটা কিন্তু পড়েছিল। তো দেখো, আর্য ও সেমিটিক জাতির সংমিশ্রণেই তোমার একটা নতুন জাতির উদ্ভব হয়েছিল। আর এই জাতি তোমার প্রকৃতপক্ষে ইন্দো সারাসেনীয় সভ্যতা ও কৃষ্টির ধারক ও বাহক হিসেবে ইতিহাসে খ্যাতি অর্জন করেছিল। এই যে সিন্ধু ও মুলতান বিজয়, এই সিন্ধু ও মুলতান বিজয়ের তোমার রাজনৈতিক ফলাফল আর অর্থনৈতিক ফলাফল যাই থাকুক না কেন, সরি, তোমার রাজনৈতিক ফলাফল আর ধর্মীয় ফলাফল যাই থাকুক না কেন, তোমার সামাজিক ফলাফল আর অর্থনৈতিক ফলাফলটা আসলেই তোমার কি গুরুত্বপূর্ণ ছিল। তবে তোমার এই যে রাজনৈতিক ফলাফল, ধর্মীয় ফলাফল, অর্থনৈতিক ফলাফল এবং সামাজিক ফলাফল, এই চারটা ফলাফলের চেয়েও গুরুত্ববহ আরেকটি ফলাফল বা আরেকটি প্রভাব কিন্তু ছিল, সেটা হলো তোমার সাংস্কৃতিক প্রভাব। এই সাংস্কৃতিক প্রভাবটা তোমার অনেক বেশি প্রভাবিত হয়েছিল, তোমার সিন্ধু প্রদেশের জনগণও প্রভাবিত হয়েছিল। তাছাড়া তোমার যে আরবের মুসলমানরা ছিল তারাও কিন্তু এই যে সাংস্কৃতিক ফলাফল সেটা কিন্তু উপভোগ করেছিল বা তাদের মধ্যেও তোমার এই সাংস্কৃতিক ফলাফলের প্রভাবটা পরিলক্ষিত হয়েছিল। তো আমরা এখন যে এই আরব কর্তৃক সিন্ধু ও মুলতান বিজয়ের যে সাংস্কৃতিক ফলাফল সেই ফলাফলটা আমরা সংক্ষেপে আলোচনা করব। তো দেখো, সাংস্কৃতিক ফলাফলটা কী ছিল। তোমার দেখো, প্রাচীনকাল থেকেই ভারতবর্ষ ছিল উন্নত সভ্যতা ও সংস্কৃতির লীলাভূমি। তোমার ফিলোসফি বলো, তারপর জ্যোতির্বিদ্যা, গণিত, অন্যতম চিকিৎসাবিদ্যা, সঙ্গীত, তারপর স্থাপত্য শিল্প এবং চিত্রশিল্পে ভারতীয়দের বিশেষ পারদর্শিতা ছিল। ভারতীয় তোমার যে বিভিন্ন যে মুসলিম ফিলোসফাররা ছিলেন, এই ফিলোসফারদের তোমার প্রভাব কিন্তু তোমার সকল ফিলোসফিতেই কিন্তু পড়েছিল। তারপর দেখো, বেদ ও ধর্ম, বৌদ্ধ ধর্মের যে নির্বাণ, বেদ ও বৌদ্ধ ধর্মের নির্বাণ মুসলিম সুফি মতাদর্শকে তোমার বিশেষভাবে প্রভাবিত করেছিল, মূলত এই সিন্ধু ও মুলতান বিজয়ের পরবর্তী সময়। ভারতীয় পণ্ডিত ব্রহ্মগুপ্ত রচিত একটি গ্রন্থ ছিল, তার নাম হলো সিদ্ধান্ত। তো এই এই যে তার যে গ্রন্থ, এই গ্রন্থের প্রভাবে তোমার ইসলামে জ্যোতির্বিদ্যার উপর বৈজ্ঞানিক গবেষণা মূলত শুরু হয়েছিল। গণিতবেত্তা আল ফারাবি সংস্কৃত ভাষার এই গ্রন্থটি তোমার কি করেছিলেন, তোমার আরবিতে অনুবাদ করেছিলেন এবং এর নামকরণ করেছিলেন সিন্ধ হিন্দ। তারপর দেখো, আব্বাসীয় শাসনামলে সংস্কৃত ভাষায় লিখিত বহু ভারতীয় গ্রন্থ তোমার আরবিতে অনুদিত হয়েছিল। খলিফা মামুন ছিলেন আব্বাসীয় খলিফা। এই আব্বাসীয় খলিফার আমন্ত্রণে মানকা ও দুবান নামক দুইজন ভারতীয় পণ্ডিত বাগদাদে এসে এই অনুবাদের কাজে অংশ নিয়েছিলেন। তবে সেটা কিন্তু অনেক পরে, সেটা তোমার আমরা যে পড়েছি তোমার যে 1257 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে। কিন্তু ওগুলো দেখো,
এই গ্রন্থগুলো তোমার অনুদিত হয়েছিল অনেক পরবর্তী সময়, কিন্তু তারপরও তো যদি সিন্ধু ও মুসলিম বিজয় না হতো তাহলে কিন্তু সেটা আর সম্ভব হতো না তখন। তো দেখো এই সময় যেসব ভারতীয় সংস্কৃতি গ্রন্থ আরবিতে অনুদিত হয়েছিল তার মধ্যে আমরা যে গ্রন্থগুলোর নাম বললাম এই গ্রন্থগুলো ছাড়াও তোমার আরেকটি গ্রন্থ ছিল চিকিৎসা বিজ্ঞান বিষয় গ্রন্থ, সেটা ছিল চরক ও সুশ্রুত এবং ভারতীয় পণ্ডিত বিপদায় রচিত একটি গ্রন্থ। তোমার এই সময় কি হয়েছিল, তোমার আরবিতে অনুদিত হয়েছিল, মানে অনুবাদ করা হয়েছিল। বিপদায় রচিত গ্রন্থটি আরবিতে অনুবাদ করেছিলেন তোমার ইবনে আল মুকাফফা এবং এর নামকরণ করেছিলেন কালিলা ওয়া দিমনা। তারপর দেখো এই যে গ্রন্থটি তোমার আরবি সাহিত্য ও তোমার এই গ্রন্থটি ছাড়াও দেখো আরবি সাহিত্য ও চিত্রশিল্পে তোমার মূলত এই যে কালিলা ওয়া দিমনা যে গ্রন্থটি আছে এই গ্রন্থটি তোমার ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তোমরা যখন মুসলিম চিত্রকলা পড়বে তখন আসলে এই বিষয়গুলো তোমরা আসলে দেখতে পাবে যে এই বইটা এই কালিলা ওয়া দিমনার কতটুকু প্রভাব বিস্তার করেছিল। তাছাড়া দেখো মুসলমানগণ ভারতীয় যে দেশশাস্ত্র আছে তার সাথে তোমার কি পরিচিত হয়েছিলেন। গণিত শাস্ত্রে ও তোমার মুসলমানরা ভারতীয়দের কাছে ঋণী থাকবে চিরজীবন। আরবরা ভারতীয়দের কাছ থেকে মূলত যে শূন্যের ব্যবহার সেই শূন্যের ব্যবহারটি শিখেছিল প্রথম। জ্ঞান বিজ্ঞান শেখার জন্য বহু মুসলিম পণ্ডিত তোমার এই সময় ভারতে এসেছিলেন। তারপর বারাণসী ছিল ভারতের হিন্দু সংস্কৃতির একটি কেন্দ্রস্থল। জ্যোতির্বিদ আবু মাসার বারাণসীতে এসে 10 বছর জ্যোতির্বিদ্যা চর্চা করেছিলেন এবং ভারতীয় জ্ঞান বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে তিনি কিতাবুল হিন্দ এর রচয়িতা প্রখ্যাত মনীষী আল বিরুনি, সেই আল বিরুনির কিন্তু ভারতে এসে লাহোরে বহু বছর জ্ঞান সাধনা করেছিলেন। তো আরবরা ভারতীয় হিন্দুদের কাছ থেকেই প্রথম তোমার দেখো অনেক কিছু শিখেছে। তার মধ্যে একটি ছিল প্রথম দাবা খেলাও কিন্তু ভারতীয়দের কাছ থেকে, ভারতীয় যে হিন্দুরা ছিল এই হিন্দুদের কাছ থেকে শিখেছিল। তাছাড়া আরবীয় সঙ্গীত চারু ও কারুশিল্প ভারতীয়দের প্রভাব কিন্তু তোমার এখন যদি দেখো তাহলে সেটা মানে লক্ষণীয়। ভারতীয় হিন্দু স্থাপত্য রীতি মুসলিম স্থাপত্য রীতির বিকাশে বিশেষ ভূমিকা রেখেছিল, এটা অস্বীকারের কোনো উপায় নেই। তো ঐতিহাসিক হ্যাবেল এই জন্যই তিনি কি বলেছিলেন দেখো, বলেছিলেন যে ইসলাম এর শৈশবকালে গ্রিসের কাছ থেকে নয় বরং ভারতবর্ষ থেকেই তোমার দর্শন সাহিত্য চিত্রকলা ও স্থাপত্যের নানা বিষয়ে তোমার আরবগণ শিক্ষালাভ করেছে। তো এটা আসলে ঐতিহাসিক হ্যাবেল যে কথাটা বলেছেন সেটার কিন্তু তোমার অনেক সত্য কথা তিনি বলেছেন, এখানে মানে অস্বীকার করার মতো কিছু নেই। তো ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির যেসব উপাদান তোমার আরবীয় সভ্যতা এবং সংস্কৃতির উপর প্রভাব বিস্তার করেছিল সেগুলো তোমার পরবর্তীকালে আরবদের মাধ্যমেই কিন্তু ইউরোপে বিস্তার লাভ করেছিল। তাহলে আমরা আসলে দেখো আমরা বুঝতে পারছি যে তোমার এখানে রাজনৈতিক ফলাফল ধর্মীয় ফলাফল যাই থাকুক না কেন, অর্থনৈতিক ফলাফল সামাজিক ফলাফল আর সাংস্কৃতিক যে ফলাফল সেই ফলাফলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। দেখো এতক্ষণ তো আমরা বললাম আসলে যে মুসলমানরা আসলে ভারত থেকে মানে কি কি পেয়েছিল। তো এখন দেখো শুধু কিন্তু তা নয়, এই আরব মুসলমানরা কেবল ভারতীয়দের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিল তা কিন্তু নয়, বরং ভারতীয়রাও তোমার আরবদের যে ধর্ম আচার অনুষ্ঠান সংস্কৃতি সেগুলো দ্বারা কি হয়েছিল প্রভাবিত হয়েছিল। সিন্ধু বিজয়ের পূর্বেই তোমার আরব মুসলমানরা কি করেছিল, তোমার গ্রিক মিশরীয় মেসোপটেমিয়া এবং পার্শ্বিক যে সভ্যতা সেই সভ্যতা সংস্কৃতির সাথে পরিচিত হয়েছিল। তো আরবরা এইসব সংস্কৃতির উপাদানগুলোর সমন্বয় সাধন করে ভারতীয়দের কাছে নিয়ে এসেছিল। মুসলমানদের মাধ্যমেই ভারতীয়দের সামনে তোমার সাংস্কৃতিক উন্নয়নের একটা সম্ভাবনার ধার উন্মুক্ত হয়েছিল বলে ঐতিহাসিকগণ মনে করেন। তোমার সিন্ধু ও মুসলমানদের পারস্পরিক যে ভাব বিনিময় ও সাংস্কৃতিক আদান প্রদান সেই আদান প্রদানের মাধ্যমে একটি নতুন সংস্কৃতির উত্থান হয়েছিল এবং মুসলমানদের যে সাম্য মৈত্রী ন্যায়নীতি ও উদারতা সেই উদারতার প্রভাবে ভারতীয় সমাজে যে বর্ণবাদের যে কঠোরতা ও
অস্পৃশ্যতা ছিল সেটা তোমার হ্রাস পেয়েছিল। তোমার এখানে ধর্মীয় সহিষ্ণুতার যে নীতি, সেই নীতিটা তোমার আরোপিত হয়েছিল এবং একেশ্বরবাদের ওপর যে গুরুত্ব, সেই গুরুত্ব আরোপ করে মুসলমানরা হিন্দু সমাজে ধর্মীয় চিন্তা চেতনার মধ্যে একটি আলোড়নের সৃষ্টি করেছিল। এর ফলে যে ভারতে ভক্তি আন্দোলন এবং পরবর্তী সময়ে তোমার যে ব্রাহ্ম সমাজ, রাজা রামমোহন রায় কর্তৃক প্রতিষ্ঠিত যে ব্রাহ্ম সমাজ, তো ওই ব্রাহ্ম সমাজ তোমার কি হয়েছিল, গড়ে উঠেছিল এবং এই ব্রাহ্ম সমাজের প্রচেষ্টাই কিন্তু ভারতবর্ষ থেকে তোমার যে স্ত্রীকে, স্বামী মৃত্যুর পর স্ত্রীকে যে জ্বলন্ত অগ্নিকুণ্ডে মানে পুড়িয়ে মারা হতো, সেই যে সতীদাহ প্রথা, সেই সতীদাহ প্রথার কি হয়েছিল তোমার চিরতরে অবসান হয়েছিল। তবে সেটা অনেক পরে হয়েছিল। তো দেখো আমরা আসলে কি দেখলাম, এই সিন্ধু বিজয়ের যে ফলাফলগুলো আমরা আলোচনা করলাম। তো এর ফলে আমরা বলতে পারি যে মুসলমানদের ভারত বিজয় বা সিন্ধু ও মুলতান বিজয় তোমার ইতিহাসের অন্যতম একটি যুগান্তকারী ঘটনা, যা পরবর্তী সময়ের উপর একটি স্থায়ী প্রভাব বিস্তার করেছিল। আর্যদের আক্রমণের পর ভারতবর্ষের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবেই তোমার অবহিত করা হয়ে থাকে, কেননা এই ঘটনা ভারতবর্ষের ইতিহাসের যে চিত্র ছিল সেই চিত্রকে এমনভাবে বদলে দিয়েছে যে আজ পর্যন্ত কোনো ঘটনা তা করতে পারেনি। ঠিক আছে, তো আজকে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করব। তবে ক্লাসটি শেষ করার আগে দেখো আমি তোমাদের কয়েকটা মানে টপিক বলে দিচ্ছি। দেখো এই অধ্যায় থেকে তোমরা যে বিষয়গুলো একটু নজর দিবে, নজর না গুরুত্ব সহকারে নজর দিতে হবে তোমাদের এগুলো। সেটা হলো, দেখো প্রথমে রাজা দাহির সম্পর্কে তোমাদের জানতে হবে, তারপর মোহাম্মদ বিন কাসেম কে ছিলেন সে সম্পর্কে তোমাদের জানতে হবে, তারপর সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণটা কি ছিল এটা তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে এটা, হ্যাঁ। তারপর তোমার যে বড় প্রশ্ন আসে যে আরবদের সিন্ধু মুলতান অভিযানের তোমার যে কারণ ও ফলাফল, সেই কারণ ও ফলাফল এটা হয়তো আলাদাভাবে আসতে পারে আবার একসাথে আসতে পারে। তো এই বিষয়গুলো তোমরা বাসায় রেডি করে রাখবে পড়ে, কারণ দেখা যাবে যখন কলেজ খুলবে তখনই দেখা যাবে যে একটা কিছুদিন 10-15 দিন বা 1 মাস সময় দিয়ে তোমাদের হয়তো পরীক্ষার ডেট ঘোষণা করে দিতে পারে, হ্যাঁ। তো তোমরা বাসায় রেগুলারলি আমাদের ক্লাসগুলো করবে এবং সেই অনুযায়ী আমরা যে বিষয়গুলো তোমাদের দিয়ে দেবো বাসায় হোমওয়ার্ক হিসেবে, এগুলো তোমরা করার চেষ্টা করবে এবং প্রিপারেশন নেবে এগুলোর উপর, ঠিক আছে। দেখো পরবর্তী ক্লাসের আমাদের যে আলোচনার বিষয় সেটা হবে তোমার আরবদের সিন্ধু ও মুলতান বিজয় প্রাককালে ভারতবর্ষের আর্থসামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা কেমন ছিল। আসলে এটা আমাদের প্রথমে আলোচনা করার কথা ছিল, কিন্তু বিশেষ একটা কারণে আমি সেটা করতে পারিনি। তো এই বিষয়টা আসলে তোমাদের আমি পরবর্তী ক্লাসে অতি সংক্ষেপে এগুলো ক্লাসটা নেব। কারণ কি, আমরা যে সিন্ধু বিজয়ের যে কারণগুলো ছিল সেই কারণগুলোর মধ্যেই তোমার এই যে লেকচার, এই লেকচারের অনেক কিছু ওখানে চলে এসেছে। তো আমাদের পরবর্তী ক্লাস আরবদের সিন্ধু ও মুলতান বিজয়ের প্রাককালে ভারতবর্ষের আর্থসামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা কেমন ছিল সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো আজ এখানেই আমাদের ক্লাস আমরা শেষ করব। মহান সৃষ্টিকর্তা তোমাদের নিরাপদে ও সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।